একটু পড়াও দিয়েছিলাম, মনে আছে কিনা? সামিউল ইসলাম। সম্ভবত আমি জি স্যার। তোমাদের ইংলিশের বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার ক্রাইটেরিয়া গুলো আসলে কি কি। অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই দুটি জিনিস থাকতে হবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। যেটিকে তোমরা আপাত দৃষ্টিকে যেটিকে আমরা মেন ভার্ব বলছি, সেগুলোই বেসিক্যালি ফাইনাইট ভার্ব। তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে একটি সেন্টেন্স ওকে, অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট। এবং গত ক্লাসে আমাদের সামারি ছিল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে বা কারা বসতে পারে। সাবজেক্টে যে পার্টটা থাকে এরা আসলে কারা, এটা নিয়ে কথা বলেছিলাম। সাবজেক্টে একটা শব্দ হলে কি হয়, দুইটা শব্দ হলে কি হয়, একের অধিক শব্দ থাকলে কিভাবে পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করবে, টেকনিকটা মনে আছে কিনা? রাবেয়া অবশ্যই জি চাঁপাই স্যার। নবাবগঞ্জ, সাবজেক্টে একটা শব্দ হলে কোন পার্টস অফ স্পিচ? নাউন স্যার। দুইটা নাউন। শব্দ হলে কি হবে? প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা দ্বিতীয়টা নাউন, আর তিনটা হলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন। দেখো এটি বেসিক্যালি সাবজেক্টে এক দুইয়ের অধিক থাকলে সেক্ষেত্রে একটি প্রিপোজিশন বা আর্টিকেলের অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাবে। ওই রুলসটা বলেছিলাম এভাবে, যখন আর্টিকেল এবং প্রিপোজিশন কোথাও দেখতে পাবে এদের পরে একটি শব্দ হলে নাউন হয়। আর্টিকেল এবং প্রিপোজিশন উভয়ের ক্ষেত্রে এদের পরে একটি শব্দ হলে নাউন হয়, দুটো শব্দ হলে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন হয়, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হয়। সো আমি যেহেতু গত ক্লাসে এটি পড়িয়েছিলাম এবং গত ক্লাসের ফাইনাল সামারাইজ ছিল ইংলিশ সেন্টেন্সে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এখন যে ফাইনাইট ভার্বটা বসেছে সেটির আবার দুই প্রকার, হয় সেটি ট্রানজিটিভ ভার্ব অথবা সেটি ইনট্রানজিটিভ ভার্ব। যেভাবে বিসিএস এর কোশ্চেন হয়েছে, প্রাইমারি প্রশ্নগুলো পড়েছে তোমরা, এখানে কম্পোজ করা আছে। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, কতটা পারো আমরা একটু আরেকবার রিক্যাপ করতে চাচ্ছি। রিক্যাপ মানে পুনরায় ফিরে দেখা, আসলে কতটা পারো তোমরা? হ্যাঁ, একটু বলতে হবে আমাকে, একটা একটা করে সেন্টেন্স করে এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তো তার আগে কতদিন যারা ক্লাস করেছে তারা একটু বলো, একটি ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ তা ছাত্ররা বুঝতে পারবে কিভাবে, হাউ টু আন্ডারস্ট্যান্ড। অনুপমা, সোয়া বলো তো দেখি, সোয়া কি বলতে পারবে একটি ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ তা ছাত্ররা বুঝতে পারবে কি করে? কোশ্চেন কই? প্রশ্ন দরকার নেই, আমি প্রশ্ন করেছি একটি সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ তা বোঝার উপায়টা কি? মনে হয় প্রশ্নটা ধরতে একটু কষ্ট হয়েছে, সেন্টেন্স দিলে মনে হয় সে বলতে পারবে। বাকিরা আমার প্রশ্ন উত্তর কে করতে আমি পারবে? বলবো, হ্যাঁ বলো। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। ইংলিশ সেন্টেন্সে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট যদি না থাকে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে একটি সেন্টেন্সে ব্যবহৃত ভার্বগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি একটু প্র্যাকটিস সেশনে নিয়ে যাচ্ছি শুরুতেই। হ্যাঁ, রিয়েল কোশ্চেন ব্যাংক দেখো, এখানে লেখা আছে আইডেন্টিফাই ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব। 10টা সেন্টেন্স আমি আইডেন্টিফাই করেছি, তোমাদেরকে বলতে হবে এই সেন্টেন্সে ব্যবহৃত যে ভার্বটা সেটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। শর্টকাটে Brought a new bicycle. Brought. বলো কি হবে এটি তাহলে, যে পড়ছো সেই বলো। বলো কি হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ প্রথমটা? স্যার ট্রানজিটিভ। আচ্ছা, তো যারা ক্লাসটা মিস করেছে তাদের উদ্দেশ্যে বলছি, আসলে ইংলিশ সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এই ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া, আর অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট আছে কিনা, অবজেক্ট চিনিবার জন্য দুইটা টেকনিকের কথা বলেছিলাম। এক নাম্বার টেকনিক হলো অবজেক্ট অবশ্যই মূল ভার্বের পরে অবস্থান করবে। দুই নাম্বার টেকনিক, Bicycle. মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করা যাবে না। এক নাম্বারটা উত্তর তো একজন বললো, পরেরটা দেব বট এ নিউ বাইসাইকেল, দেব একটি নতুন বাইসাইকেল ক্রয় করলো। কি ক্রয় করলো? নিউ বাইসাইকেল। অবজেক্ট আছে বিধায় এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব।
এবার বলো দেখি, সামিয়া বলো দেখি, এই যে ভার্বটা দেখছো, ফিরোজ লাভড সো হার্ড, অত্যন্ত জোরে সে হাসলো, এটি কি ট্রানজিটিভ এটা নাকি? ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এরপর তো অবজেক্ট নাই। এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, কারণ কি হাসলো, কাকে হাসলো, কোনো উত্তর নেই। কিভাবে হাসলো, উচ্চ স্বরে হাসলো, তো কিভাবে দিয়ে তো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, তারপরেরটা বলো দেখি, মিতু শবনম বলো তো দেখি, দ্য ইনস্ট্রাক্টর অ্যাড্রেস দ্য স্টুডেন্টস কোশ্চেন, ইনস্ট্রাক্টর ছাত্রছাত্রীদের প্রশ্নগুলো অ্যাড্রেস করিয়ে দিল। অ্যাড্রেস শব্দটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। ট্রানজিটিভ হবে। কি অ্যাড্রেস করিয়ে দিল? স্টুডেন্টের কোশ্চেন অ্যাড্রেস করিয়ে দিল। হ্যাঁ, আফসানা খুলনা জি থেকে বলো, আই স্টাডিড ইন ক্যালিফোর্নিয়া, এই সেন্টেন্সে ব্যবহৃত ইনট্রানজিটিভ। ভার্ব। আমি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, কি পড়ালেখা করি, উত্তর নেই। কাকে পড়ালেখা করি, উত্তর নেই। হ্যাঁ, ক্যান ইউ ব্রিং মি সাম ম্যাঙ্গোস, তুমি কি আমাকে কিছু আম দিবে? কি দিবে? আম দিবে। কাকে দিবে? আমাকে দিবে। দুইটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব। জ্যাক কেম হোম ইন দ্য ইভিনিং, এটা বলো দেখি সামিউল ইসলাম, জ্যাক কেম হোম ইন দ্য ইভিনিং, এই সেন্টেন্সে ব্যবহৃত ফাইনাইট ভার্ব এই যে কেম, ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। কারোর কি সন্দেহ আছে? কি আসলো, না কাকে স্যার, আসলো, উত্তর নেই। কোথায় আসলো? বাসায় আসলো। কোথায় দিয়ে তো প্রশ্ন করা যাবে না। না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটার আনসার স্ক্রিপ্ট আমি লিখে রেখেছি, আমি আজকে টাইটেলে যাব, তো তার আগে এখানে চারটি প্রশ্নগুলো একটু দেখে নিতে চাচ্ছি। 8 নম্বর কোশ্চেন থেকে দেখো, সে স্লিপস, সে ঘুমায়, চাকরিতে যেভাবে প্রশ্নটা হবে, এই বাক্যে স্লিপ ভার্বটা আসলে কি ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, নাকি বি ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব? দেখো, স্লিপস ঘুমায়, কি ঘুমায়, কাকে ঘুমায়, অবজেক্টই নেই। অবজেক্ট সাধারণত মেন ভার্বের পরে অবস্থান করে, অবজেক্ট না থাকার কারণে এটি ইনট্রানজিটিভ হয়েছে। ফায়ার বার্নস, আগুন জ্বালিয়ে দেয়, কি জ্বালাই, কাকে জ্বালাই, অবজেক্টই নেই, কাজে এটিও ইনট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস, মা হাসে, কি হাসে, কাকে হাসে, নেই, অবজেক্ট নেই, ইনট্রানজিটিভ ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজাটা আপনা আপনি খুললো, ওপেন্ড মানে খুললো, এটাকে প্রশ্ন করতে হবে কি খুললো, উত্তর পাচ্ছ দরজা, কিন্তু সেটি তো সাবজেক্ট, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট না থাকায় এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বয় রিডস এ বুক, এটি বলো দেখি নতুনদের মধ্যে তৃষা হাজরাকে, তুমি কি বলতে পারবে? জি স্যার। বলো তো, দ্য বয় রিডস এ বুক, হোয়াট কাইন্ড অফ ভার্ব? স্যার এটা ট্রানজিটিভ ভার্ব। কারণ কি পড়ে? বই পড়ে। বই হ্যাঁ, পড়ে। ধন্যবাদ। আর পরেরটা বলো তো দেখি, তনুশ্রী বলো, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে আশ্রয় নিল, এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো? এই সেন্টেন্সে ভার্ব কোনটা? হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, স্যার টুক, টুক, তাহলে কি নিল? আশ্রয় নিল। আশ্রয় নিল। অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে ভার্বের নাম কি হবে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ। মাদার লাভস মি, বলো সামিয়া এবং সোয়া, কে বলবে এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। প্রশ্ন করো তো দেখি, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে, বাকিরা বলো ঠিক বলেছে সে? জি স্যার। ট্রানজিটিভ হবে স্যার। ট্রানজিটিভ হবে, রাবে অবশ্যই বলছে। লাভস মি, মা আমাকে ভালোবাসে, লাভস মানে ভালোবাসে, এখানে কি ভালোবাসে, উত্তর নেই, কিন্তু কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, উত্তর আছে, অবজেক্ট আছে এই বাক্যে, ঠিক আছে, এই মি হলো অবজেক্ট। কি ভালোবাসে, উত্তর নেই। কোন কোন ইংলিশ সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে, কিন্তু এখানে একটাই আছে, কাকে ভালোবাসে, আমাকে, অবজেক্ট থাকার কারণে এটি ট্রানজিটিভ ভার্ব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাইমারিতে পড়েছিল 2013 সালে, এবং 16 সালে পড়েছে হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, কি লেখে, চিঠি লেখে, ট্রানজিটিভ ভার্ব। এবার বিসিএস 41 পড়লো, দেখো হাপিং এন্ড পাপিং, খুব তাড়াহুড়ো করে, এটি একটি অ্যাডভার্বাল পার্ট, রিমেম্বার। অ্যাডভার্ব ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কে বা কারা বসতে পারে, এটি নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম সাবজেক্টে একটি শব্দ হলে তা নাউন, একের অধিক শব্দ হলে তা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ আর প্রোনাউন ছাড়া নোবডি ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স, আর কেউ ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। কিন্তু মাঝে মাঝে অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের অংশে চলে আসতে পারে।
অ্যাডভার্ব যদি সেন্টেন্সের শুরুতে বসতে চায় তাহলে এরপরে অবশ্যই একটি কমা থাকবে। যদি কোনো ছাত্র পরীক্ষার হলে অ্যাডভার্বটুকু নাও পড়ে, তাও তার সেন্টেন্স কারেকশন করতে কোনো ভুল হবে না। মনে করো কোনো একজন ছাত্র এটুকু বাদ দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। এবার সে পড়া শুরু করলো, উই অ্যারাইভড, আমরা পৌঁছালাম, অ্যাট দ্য ক্লাসরুম, ক্লাসরুমের দরজায়, ক্লাসরুম ডোর, উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার, অনলি 7 সেকেন্ড বাকি থাকতে আমরা ক্লাসরুমের দরজায় পৌঁছালাম। ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে দ্য ভার্ব অ্যারাইভড ইজ ড্যাশ। অ্যারাইভড ভার্বটা আসলে কোন ভার্ব? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে শিখিয়েছি সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ফাইনাইট ভার্বের দুটো নাম আছে, আইদার ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ। তাহলে উই অ্যারাইভড, আমরা পৌঁছালাম, কি পৌঁছালাম, কাকে পৌঁছালাম? উত্তর নেই, তারপরেও মানে এই কারণে ইন্ট্রানজিটিভ ভার্ব। এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। So আশা করি you have got a little bit of concept regarding transitive and intransitive verb. আজকে আসলে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কে বা কারা থাকে, আর এরপরে সেন্টেন্সটাকে 3টে পার্টে ভাগ করার কথা বলেছিলাম। সাবজেক্ট, মেন ভার্ব, এন্ড ফাইনালি অবজেক্টের Extension. এক্সটেনশন বলছি আমরা কথা। ক্যামেরাটা ওকে করে নিচ্ছি। আজকে আমরা শিখবো ভার্বের পরে আসলে কারা থাকে। আমরা কিন্তু একবারে বেসিক ক্লাস নিব, 3 থেকে 4টা বলেছি, তারপরে আমরা লেকচার শিট দেওয়া শুরু করব। যদিও তোমাদের পড়ার সুবিধার্থে একটি লেকচার শিট আমি অলরেডি দিয়েছি, লিস্ট অফ ইম্পর্টেন্ট ভার্ব, যে সকল ভার্বকে ব্যবহার করে বাংলাদেশের চাকরিতে এই পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। ভার্বের লিস্টটা বাসায় স্টাডি করেছো সামিউল? জি স্যার, পড়ছি। পড়তে হবে এবং অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, স্যার কয়েকটা ভুল আছে। স্যার মিনিং ভুল আছে স্যার। আচ্ছা, ক্লাস শেষে দেখাবে, ঠিক আছে? বলেছে আই হ্যাভ গিভেন দ্য কনসেপ্ট, আমার এক স্টুডেন্ট এটি সাজিয়ে দিয়েছে আর আমি কনসেপ্ট দিয়েছি। ভুল হতে পারে, ছোট মানুষ। দেখো তাহলে ইংলিশ সেন্টেন্সটাকে 3টে পার্টে আমরা ভাগ করছি, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট বা এক্সটেনশন পার্ট। অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। এখন যেটি তোমাদের ভাবতে হবে এই মুহূর্তে আমরা পড়বো মেন ভার্ব বা ফাইনাইট ভার্বের পরে কে বা কারা বসতে পারে। মেন ভার্ব বা যেটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। সাধারণ স্ট্রাকচার হলে ইংলিশ সেন্টেন্সে ফাইনাইট ভার্বের পরে কারা বসবে, আসলে কয়েকটা সেন্টেন্স দেখো। He cooked dinner for his family. একটু খেয়াল করবো আমরা, আমাদের এই মুহূর্তে টার্গেট হলো এক্স্যাক্টলি ইংলিশ সেন্টেন্সে যে ভার্বটা থাকে এই ভার্বের পরে আসলে পজিশনটা কার। He runs fast. এই ভার্বের পরের যে শব্দটা আছে এটি আসলে কোন পার্টস অফ স্পিচ এটি বলতে হবে, বিকজ বিসিএস এর কোশ্চেন মানেই হলো শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে এটি কোন পার্টস অফ স্পিচ। হি রানস ফাস্ট, এটি হলো ভার্ব। মনে রাখবে ভার্ব যতদিন খুঁজে বের করতে না পারছো সেন্টেন্স থেকে ইংলিশ কখনোই বুঝতে পারবে না। দুটো কাজ তোমাদের দিয়েছে, সেন্টেন্স থেকে ট্রাই টু আইডেন্টিফাই ভার্ব এবং কোন টেন্সে বাক্যটা লেখা আছে এটা বলা শিখতে হবে, ঠিক আছে? এবার দেখো হি ড্রাইভস সো এবং কুইকলি, দুটো আন্ডারলাইন থাকতে পারে, যে কোনো একটিও আন্ডারলাইন থাকতে পারে। এই মুহূর্তে আমার মেন পারপাস হলো এক্স্যাক্টলি মেন ভার্বের পরে যে শব্দটা আছে এরা আসলে কোন পার্টস অফ স্পিচ। They like riding bicycle. ঠিক আছে, এই যে কয়েকটা উদাহরণ আমরা লিখলাম, তোমাদেরকে বলতে হবে
এক্স্যাক্টলি ভার্বের পরে যে শব্দটা আছে এগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ। যদি প্রিপোজিশন চলে আসে তাহলে আলাদা ব্যাপার। তাহলে আমরা এখন কি শিখতে যাচ্ছি, টাইটেলটা আগে বুঝে নাও। গত ক্লাসে বলেছিলাম ভার্বের আগে সাবজেক্টে কে বা কারা থাকে, সেখানে স্পষ্টতই দেখানো হয়েছে সাবজেক্টে একটা শব্দ হলে সেটি নাউন, একের অধিক দুইটা শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। এটা শেখানো হয়েছে না সবাইকে? এই যে এগুলো শিখিয়েছিলাম এবং উত্তরও করতে পেরেছো তোমরা। হ্যাঁ, যেমন এভরি প্যারেন্ট প্লেজ ভাইটাল রোল, এখানে ভার্বের আগে সাবজেক্টে দুটো শব্দ আছে, একটি এভরি একটি প্যারেন্ট। নিঃসন্দেহে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। এবং 38 বিসিএস এর কোশ্চেন এটি দেখিয়েছিলাম, একটি শব্দ হলে নিঃসন্দেহে এটি নাউন, সাবজেক্টে একটি শব্দ হলে হয় নাউন অথবা প্রোনাউন। এরপরে ভার্ব, আর আমাদের আজকের টাইটেল হলো ভার্বের পরে কারা থাকবে আসলে। তো নোট দিয়ে লিখে রাখো, একটাই রুলস, ফাইনাইট ভার্বের পরে শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে সেটি নাউন, আর যদি অবজেক্ট না হয় তাহলে সেটি অবশ্যই অ্যাডভার্ব। ফাইনাইট ভার্ব বা মেন ভার্বের পরে, ব্যতিক্রম শুধুমাত্র লিঙ্কিং ভার্ব। লিখে রাখো সবাই নোট দিয়ে, তারপর উত্তরটা করতে পারবে। ফাইনাইট ভার্ব বা মেন ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয়, অবজেক্ট তো সিনাস, হাউ টু আইডেন্টিফাই অবজেক্ট, অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করবো একজন বলো দেখি। রুবিনা খাতুন বলতে পারবে অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বলো। রুলসটা লিখেছো, টাইটেল লিখছো সবাই। মেন ভার্ব বা ফাইনাইট ভার্বের পরে ইংলিশ সেন্টেন্সে কার অবস্থান থাকবে, তো সেটাই উত্তর লিখে দিচ্ছি। ফাইনাইট ভার্ব বা মেন ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয়, যদি অবজেক্ট হয় তাহলে অবশ্যই সেটি নাউন, আর যদি অবজেক্ট না হয় তাহলে অবশ্যই সেটি অ্যাডভার্ব। কিন্তু যদি আর্টিকেল এবং প্রিপোজিশন চলে আসে তখন এই নিয়ম আর প্রযোজ্য হবে না। চারটা কথা বলেছি, চারটা কথা ভালো করে লিখে নাও। কি বলেছি বলো সামিয়া। স্যার আমি একটা নোট করতে পেরেছি সামিউল ইসলাম, যে ফাইনাইট ফাইনাইট ভার্ব বা মেন স্যার ভার্বের, যখন ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের পরে শব্দটা অবজেক্ট হবে তখন সেটা হবে নাউন, নাউন, আর যদি টু চলে আসে অর্থাৎ নো নো নো, আর প্রিপোজিশন যদি চলে আসে অবজেক্ট তাহলে না হচ্ছে হয়, রিমেম্বার, আর যদি অবজেক্ট না থাকে, অবজেক্ট যদি না থাকে ভার্বের পরে, তাহলে ভার্বের পরের শব্দটি অবশ্যই অ্যাডভার্ব হবে। অবজেক্ট যদি না থাকে ভার্বের পরের শব্দটি অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। যদি ভার্বের পরে প্রিপোজিশন চলে আসে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। নো নো নো, নট লাইক দ্যাট। আমি আবারও বলছি কথাটা, তুমি এটা একটু খেয়াল করো। ফাইনাইট ভার্ব বা মেন ভার্বের, ফাইনাইট ভার্ব বা মেন ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে সেটি নাউন, আর যদি অবজেক্ট না হয় তাহলে সেটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ওকে স্যার। ক্লিয়ার? তবে এই নিয়ম প্রযোজ্য নয় যদি ভার্বের পরে Article ও সরাসরি preposition। আর্টিকেল এবং প্রিপোজিশন চলে আসে। তবে এই নিয়ম প্রযোজ্য নয়, নোট দিয়ে লিখে রাখো, যদি এদের পরে আর্টিকেল এবং প্রিপোজিশন চলে আসে। এই নিয়ম প্রযোজ্য হবে না যদি এদের পরে কি আসে বলো, আর্টিকেল এবং প্রিপোজিশন চলে আসে। আমি লাইনগুলো বারবার বলবো, জাস্ট ওয়েট ফর এ হোয়াইল। হ্যাঁ স্যার হ্যাঁ শিওর। স্যার ওই যে নেট না থাকায় আমি ভালো করে করতে পারিনি, পরে রেকর্ড ক্লাসটি দিবেন। হ্যাঁ শিওর শিওর, অবশ্যই নিয়ে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে হি কুক ডিনার ফর হিজ ফ্যামিলি। তনুশ্রী বলো দেখি, হি কুকড, সে রান্না করলো, কি রান্না করলো, ডিনার রান্না করলো। তাহলে বলো ডিনারটা কোন পার্টস অফ স্পিচ, কি হবে বলো। মোহনা কণা ঝিনাই দেখো, স্যার বুঝতে পারছো? বলো ডিনারটা কোন পার্টস অফ স্পিচ হবে, ভার্ব নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে? স্যার নাউন হবে। নাউন নাউন হবে স্যার। আমি আবারও বলছি, মেন ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে সেটি অবশ্যই নাউন, আর যদি অবজেক্ট না হয় তাহলে সেটি অ্যাডভার্ব হবে। হি কুকড ডিনার, সে ডিনার রান্না করলো তার পরিবারের জন্য। কি রান্না করলো, ডিনার রান্না করলো, উত্তর পেয়ে যাচ্ছে, এটি অবজেক্ট। যদি অবজেক্ট থাকে তাহলে সেটি নাউন। এটি বাংলাদেশ রেলওয়েতে 2024 সালের একটি চাকরিতে পড়েছে। হি রানস ফাস্ট, সে দ্রুত স্যার দৌড়ায়। এটা অ্যাডভার্ব। এখন এটাকে প্রশ্ন করো, কি দৌড়ায়,
উত্তর নেই। কাকে দৌড়াই? উত্তর নেই। না থাকলে অবশ্যই এটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ভার্বের পরের শব্দগুলো কি হয় আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। হি ড্রাইভস, সে চালায়, সো কুইকলি, অত্যন্ত দ্রুত। কি চালায়? উত্তর নেই। কাকে চালায়? উত্তর নেই। যদি উত্তর না থাকে এটাও অ্যাডভার্ব, এটিও অ্যাডভার্ব। দে লাইক, তারা পছন্দ করে। কি পছন্দ করে? রাইডিং বাইসাইকেল, বাইসাইকেল চালাতে। দুটোই নাউন। নাউন। এটিও নাউন, এটিও নাউন। দে লাইক, তারা পছন্দ করে। কি পছন্দ করে? রাইডিং বাইসাইকেল, বাইসাইকেল চালাতে। দুটোই নাউন। কারণ ইংলিশ গ্রামার বলছে একসাথে ডাবল, এই দুটো মিলেই কিন্তু একটি অবজেক্ট। কি পছন্দ করে? বাইসাইকেল চালাতে পছন্দ করে। কিন্তু বিসিএস এর প্রশ্ন তুমি বুঝতে পারছো এটি মিলে একটি নাউন ফ্রেজ, কিন্তু বিসিএস এ যেটি হবে সেটি শুধু রাইডিং এর নিচে আন্ডারলাইন করা থাকে। তুমি এটা বুঝতে পারলেই হবে এটি নাউন। তাহলে কি শিখলাম বলো? ভার্বের পরে কার অবস্থান ইংলিশ সেন্টেন্স? আমি আবার বলছি, হ্যাঁ যাচ্ছি। মূল ভার্বের আগে কে বা কারা বসতে পারে এবং মেন ভার্বের পরে কে বা কারা বসতে পারে। হ্যাঁ, রাবেয়া বসরি এবং রুবিনা খাতুন, তোমরা দুইজন বলো দেখি কয়েকটা সেন্টেন্স আমি দেখাই এখন। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাসের টার্গেট ছিল মেন ভার্বের পরে কার অবস্থান এবং সেটি কোন পার্টস অফ স্পিচ। এবং আরেকটি কথা বলেছি যে ভার্বের পরে যদি আর্টিকেল এবং প্রিপোজিশন চলে আসে তাহলে এই সকল নিয়ম প্রযোজ্য নয়। ঠিক আছে, আমি আরো দু একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। স্যার আর্টিকেল আর বলো বলো, প্রিপজিশন আসলে তখন হবে। তখন কি করবে সেটি আমি দেখাচ্ছি। দেখ, আর- আর্টিকেল হি কেম লেট টুডে, এটা একটি চাকরি রিয়েল কোশ্চেন। সে আজ দেরিতে এসেছিল। জানতে চাওয়া হয়েছিল এই সেন্টেন্সে ব্যবহৃত লেটটা কোন পার্টস অফ স্পিচ। তো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি একটি ইংলিশ সেন্টেন্সকে তিনটে পার্টে ভাগ করবে। এটি হলো ভার্ব। ভার্বের আগে থাকে সাবজেক্টের অংশ, পরে অবজেক্ট বা এক্সটেনশন। ভার্বের আগে সাবজেক্টে একটা শব্দ হলে নাউন, দুইটা শব্দ হলে অ্যাডজেক্টিভ নাউন। মূল ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে নাউন, আর যদি অবজেক্ট না হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব। এদেরকে থামাতে পারবে একমাত্র আর্টিকেল আর প্রিপজিশন যদি আসে, তখন আর এই নিয়ম প্রযোজ্য নয়। তখন কোন নিয়ম প্রযোজ্য সেটি নিয়ে আমি একটু পরেই কথা বলছি। তাহলে একটু প্রশ্ন করো তো দেখি অবজেক্ট আছে কিনা। হি কেম লেট টুডে, বলো। সোয়া এবং তৃষা হাজরা, তোমরা দুজন প্রশ্ন করে বলো এখানে কি অবজেক্ট আছে? না স্যার। না He স্যার। came, সে আসলো। কি আসলো? উত্তর নেই। কাকে আসলো? কোনো উত্তর নেই। সো তাহলে এই লেটটা কি হবে বলো? অ্যাডভার্ব। টুডে, এটিও অ্যাডভার্ব। ইন অ্যান ইংলিশ সেন্টেন্স পাশাপাশি দুইটা তিনটা অ্যাডভার্ব বসতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ অ্যাডভার্ব অ্যাডভার্বকে বিশেষায়িত করে। অবশ্যই ফাংশন দেখে বোঝানোর চেষ্টা করব। আপাতত কিছু স্ট্র্যাটেজি, দীর্ঘদিন পড়াচ্ছি তো, কিছু টেকনিক্যাল ভিত্তিতে তোমরা পরীক্ষায় বলে দিতে পারবে সঠিক উত্তর কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে। এবার আসো, একজন প্রশ্ন করেছে সত্যিকার অর্থে আপনি আমি যেমনটি বলছিলাম যে যদি এদের পর আর্টিকেল চলে আসে এবং প্রিপজিশন চলে আসে, তখন আর্টিকেল এবং প্রিপজিশনের একটি চিরাচরিত নিয়ম গতদিন আমি নোট করে লিখে দিয়েছি। আমি যত গ্রামারই পড়াই না কেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার যত টেকনিকের কথাই বলি না কেন, সকল টেকনিক মিথ্যা প্রমাণিত হবে, এই টেবিলটা সত্য প্রমাণিত হবে সব জায়গায় সব ক্ষেত্রে। এই টেবিলটা কি ছিল? আর্টিকেল অবলিক প্রিপজিশন। গত ক্লাসে বলেছিলাম আর্টিকেল অথবা প্রিপজিশন, এরপরে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে সেটা অবশ্যই নাউন। কিন্তু এদের পরে যদি দুইটা শব্দ হয়, সাবজেক্টেও হতে পারে অবজেক্টেও হতে পারে। আর্টিকেল এবং প্রিপজিশনের পরে দুইটা শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। তিনটে শব্দ হলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। কয়েকটা উদাহরণ দেখো। একটা শব্দ হলে কি বলেছি, দুইটা হলে কি, আর তিনটা হলে কি বলো তো দেখি একদম। রিয়া আক্তার জি স্যার। বলো, আর্টিকেলের পরে একটা শব্দ হলে কি হয়? তাহলে নাউন হবে। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখলাম। একটু আগে বারবার করে বলছিলাম ভার্বের পরের শব্দটা আইডেন্টিফাই করাই তো আমাদের টেকনিক। জি। বলছিলাম ভার্বের পরের শব্দটা অবজেক্ট হলে নাউন, না হলে অ্যাডভার্ব। তবে এইসব নিয়ম চলবে না যদি এদের পরে আর্টিকেল চলে আসে, প্রিপজিশন চলে আসে, তাহলে আর তোমার কোনো কষ্টই হবে না
ওইভাবে আর ভাবার দরকারই থাকবে না। আর্টিকেলের পরে শব্দ গোনা শুরু করতে হবে। কয়টা শব্দ আছে? একটি শব্দ, তাহলে কোন পার্টস একটা অফ স্পিচ? নাউন। নাউন। আবার দেখো 43 বা 44 বিসিএস এর কোশ্চেন দেখো, এটা বিসিএস এর রিয়েল কোশ্চেন। আই স এ ফ্লাইং বার্ড। আমি একটু উড়ন্ত পাখি দেখলাম। বিসিএস এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল ফ্লাইংটা কোন পার্টস অফ স্পিচ। ভার্বের পরে জিরার নাউন। আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? অ্যাডজেক্টিভ হবে স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো জেরান্ড দ্বিতীয়টি হয় না, নাউন। অ্যাডজেক্টিভ হয় প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল এ নিয়ে একবারেই ভাবার দরকার নেই। তো জিরার না স্যার এটা? নো 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 নো, এটা প্রেজেন্ট পার্টিসিপল। রিমেম্বার, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল এটি আমি তোমাদেরকে শেখাবো না, বরং আমি তোমাদেরকে শেখাবো নাউন, নাউন নাকি অ্যাডজেক্টিভ। যদি নাউন হয় তার নাম হবে জিরান্ড, যদি অ্যাডজেক্টিভ হয় তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। কাজে সব সময় তোমাদের একটাই টার্গেট, সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা বোঝাতে পারছি? তাহলে জি, আর্টিকেলের পরে স্যার। দুইটা শব্দ, একটি হলো ফ্লাইং, একটি হলো বার্ড। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আই স এ, হ্যাঁ আমি দেখলাম একটি দ্রুত উড়ন্ত পাখি বা এ কুইকলি ফ্লাইং বার্ড। হ্যাঁ, অথবা অত্যন্ত উড়ন্ত পাখি বলতে পারো, বা এটা যেমনটি বলা যেতে পারে কুইকলি ফ্লাইং বার্ড শব্দটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে এক্ষেত্রে? একটা, দুইটা, তিনটা। তিনটা। কাজে ভার্বের পরে কে বা কারা আছে এটি বুঝতে তোমাদের কখনোই কোনো কষ্ট হবে না। শুধু আমি যে কথাটা বলেছি, ভার্বের পরে যদি আর্টিকেল আর প্রিপজিশন না থাকে, তাহলে পরে শব্দটা দেখতে হবে অবজেক্ট কিনা। অবজেক্ট হলে হবে নাউন, না হলে হবে অ্যাডভার্ব। অবজেক্ট হলে নাউন, না হলে হবে অ্যাডভার্ব। তবে আর্টিকেল আর প্রিপজিশন যদি চলে আসে, তাহলে তোমাদের আর এত কষ্ট করে ওইগুলো ভাবতে হবে না। তখন এই চিরন্তন ইউনিভার্সাল যে রুলস আছে, এই রুলসটা ফলো করতে হবে। আর্টিকেলের পরে একটা শব্দ হলে নাউন হয়, প্রিপজিশনের পরেও একটা শব্দ হলে নাউন হয়, দুইটা শব্দ হলে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন, তিনটা হলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ একটি নাউন। এবার দেখি সত্যি কতটা বুঝতে পারছো। যদিও পরের দিন আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। নন ফাইনাইট ভার্ব অবশ্যই বিসিএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইটেল। আমি তোমাদের ইন ডিটেলসে নন ফাইনাইট ভার্ব কোনটাকে বলে, এটা কিভাবে স্টাডি করতে হবে, ইন ডিটেলসে পড়াবো। বাট এতক্ষণ যা শেখালাম, শুধুমাত্র পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার মধ্য দিয়ে আমি দেখতে চাই কতজন ছাত্র এই যে ভার্বের সাথে আইএনজি, জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল। 33 বিসিএস এর পর থেকে প্রায় প্রত্যেকটা বিসিএস এই টাইটেল থেকে প্রশ্ন হয়েছে। শুধু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে যারা পারবে তারা আসলে কতটা বলতে পারে আমি একটু দেখতে চাচ্ছি। এবার এটা বোঝার জন্য যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা একটু খেয়াল করো। এই যে শব্দ গোনা শুরু করবে, কিন্তু কখন থেমে যেতে হবে এটি অত্যন্ত ভাইটাল। হ্যাঁ, অনেকের মনে হয়েছে যে আসলে আর্টিকেলের পরে শব্দ গোনা শুরু করব, কিন্তু থামতে হবে কখন। বুঝতে পারছো কখন থামতে হবে? বলেছিলাম, বলো তো কে বলতে পারবে দেখি। এনিবডি এলস? আবার যদি আর্টিকেল বা প্রিপজিশন আসে তখন আর গোনা যাবে না। পার্টস অফ স্পিচ 8টা লেকচার শিট, প্রত্যেকটা টাইটেলের উপরে আমরা ডিপলি পড়ানো হবে। বাট সবশেষে আমরা ছাত্রদেরকে একটি লেকচার শিটের মধ্য দিয়ে শর্টকাটে পার্টস অফ স্পিচ ছাত্ররা বলে ফেলতে পারে যে কোনটি কোন পার্টস অফ স্পিচ। এমন একটা লেকচার শিট তোমরা দেখো। লেখাটা একটু ছোট হয়ে গেল যদিও, আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে দেখাচ্ছি। দেখো, একটা দুটো বেসিক ক্লাস করার মধ্য দিয়ে এটা কে কে বুঝতে পারে দেখো। গো অ্যান্ড ক্যাশ, আমি আর কিছুই লিখলাম না। বলো তো এই সেন্টেন্সটা রাইট অর রং? গো অ্যান্ড ক্যাশ, স্যার রাইট। রাইট। কারণ গত ক্লাসে বলেছিলাম একটি ভার্বই স্যার একটি এটা কারেক্ট ইংরেজি বাক্য। ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্তের মধ্যে রয়েছে সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। আবার স্পষ্ট করে বলেছিলাম একটি ভার্বই একটি কারেক্ট ইংরেজি বাক্য।
কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্টটা হিডেন থাকে। আসলে এক্ষেত্রে ইউ গো, তুমি যাও, অ্যান্ড ক্যাচ এবং ধরো। অ্যান্ড এমন একটি কনজাংশন, কিছু কথা বারবার শুনবে এবং এর মধ্য দিয়ে মনে রাখতে পারবে। অ্যান্ড এমন এমন একটি কনজাংশন, এর আগে এবং পরে একই পার্টস অফ স্পিচ হয়। আগে ভার্ব হলে পরে ভার্ব, আগে নাউন হলে পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ হলে পরে অ্যাডজেক্টিভ। এই গ্রামারকে ইংলিশ গ্রামারে প্যারালালিজম বলা হয়। যাই হোক, বুঝতেই পারছো যে এটি একটি কারেক্ট সেন্টেন্স, শুধু গো অ্যান্ড ক্যাচ। তাহলে এটা ভার্ব শেষ হলো, আর এর আগে ছিল সাবজেক্ট ইউ, যেটা হিডেন আছে প্রশ্নে, লেখা আছে গো অ্যান্ড ক্যাচ। বিসিএস এর কোশ্চেন 42তম, দ্য ফলিং স্টার। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এবার মনে করে একজন ছাত্র কিছুই জানে না, কোনো নিয়ম জানে না, বাট আজকের ক্লাসের মধ্য দিয়ে সে এটা বলতে পারে কিনা আমরা একটু যাচাই করে নিতে চাইছি। হ্যাঁ, বলো দেখি। নূর হোসেন এবং মাসুরা খানম, গোপালগঞ্জ। এখানে বিসিএস এর কোশ্চেনটা ছিল ফলিংটা কোন পার্টস অফ স্পিচ, সেটি আগে আমাকে বলো। অ্যাডজেক্টিভ। কারণ তুমি বুঝতে পারছো এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে তুমি গোনা শুরু করেছো। এই কারণে ফলিং একটি শব্দ, স্টার আরেকটি শব্দ, কাজে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়েছে, দ্বিতীয়টা নাউন হয়েছে। নাউন। এবার একটু খেয়াল করে দেখো, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এবার পরীক্ষা রিয়েল কোশ্চেনটা দেখো, গো অ্যান্ড ক্যাচ দ্য